ওয়েলকাম টু ই গুরুকুল। ইতিমধ্যে আগের ক্লাসে আমরা ক্লাস 10-এর লেসন 5-এর ইউনিট 1 সেটা আমরা অলরেডি করেছি। সেটাই ছিল আমাদের ফার্স্ট ক্লাস অন আওয়ার রান অ্যাওয়ে কাইটস। আজকে সেকেন্ড ডে অ্যান্ড আমরা কন্টিনিউ করব উইথ দ্য টেক্সট এবং পার্টিকুলারলি ইউনিট 2-কে। আগের ক্লাসে ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো একটু জেনেছি সেটার একবার রিক্যাপিচুলেশন করিয়ে নিই। প্রথমত আমরা জেনেছি দ্য স্টোরি ইন শর্ট, আমরা জেনেছি লেখিকার ব্যাপারে অর্থাৎ লিউসি মন্টগোমেরির ব্যাপারে। আমরা এটাও জেনেছি যে আমরা কিভাবে প্রশ্নগুলোর উত্তর ঠিক মতনভাবে লিখতে পারি, আর ওইভাবে যদি আমরা ফলো করি তাহলে আমরা যথাযথ নম্বরও পাবো। এর প্রচেষ্টাই কিন্তু একটা মোটামুটি আমরা সেশন অলরেডি নিয়েছি এবং আশা করা যায় যে তোমরা এটা থেকে নিশ্চয়ই কিছু তোমরা শিখেছো বা সেগুলোকে অ্যাটলিস্ট রিয়েলাইজ করতে পেরেছো যে আগে তোমাদের কি ফল্ট হতো এবং তোমরা আগামী সময় কিভাবে সেটাকে ইমপ্রুভ করতে পারবে। যদি তোমরা কেউ এরকম হয়ে থাকে যে এটাই তোমাদের ফার্স্ট ক্লাস, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আগের ক্লাসের ভিডিওটা যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা অ্যাটলিস্ট একবার দেখে এই ক্লাসটা তারপরে করো। কারণ আগের প্রায়ার নলেজটা যদি না থাকে বা আগের ক্লাসটা যদি না করে থাকো, এই ক্লাসটা হয়তো বুঝতে গেলে একটু অসুবিধে হতে পারে, ক্ল্যারিটি অফ থটসটা হয়তো ঠিক মতন আসবে না। সো উইদাউট এনি মোর ডিসকাশন, স্ট্রেট ওয়ে আমরা পেজ নাম্বার 40 ওপেন করো। সেই অর্থে তোমরা ওপেন করো, কারণ আমার তো অলরেডি সব সেটিং রেডি আছে। অ্যান্ড উইল স্টার্ট উইথ দ্য টেক্সট। লেখিকা বলছেন, ইট ইজ অলওয়েজ লাভলি It is always lovely on the big half moon in summer. অর্থাৎ গ্রীষ্মকালে বিগ হাফ মুন আইল্যান্ড যেটা রয়েছে সেটা সত্যিই অসাধারণ, সত্যিই খুব সুন্দর, সত্যিই সেটা লাভলি। ওয়েন ইট ইজ ফাইন, যখন ওয়েদারটা খুব ভালো থাকে, গ্রীষ্মকালেতে যখন ওয়েদার খুব ভালো থাকে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, বন্দরটা দেখবার মতন। বন্দরটা কিরকম? নীলচে, পুরো জলটা হালকা নীল রয়েছে এবং জলটাও রয়েছে কিন্তু যথেষ্টভাবে শান্ত। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, হালকা হাওয়া বয়ে যায় এবং কি থাকে? থাকে হলো রিপলস। রিপলস কথাটার অর্থ অবশ্যই লিখে নাও। রিপলস কথাটার অর্থ হলো ওয়েভস, তরঙ্গ, ঢেউ, যেটাই তুমি বলো। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক এই গ্রীষ্মকালে যেহেতু ওয়েদার ভালো থাকে, বাড়ি থেকে খুব সহজে বেরোনো যায়, তাই জন্য প্রত্যেক এই গ্রীষ্মকালে লেখিকা এবং তার যে দাদা অর্থাৎ ক্লড, তাদের দুজনের নানান রকমের নিত্য নতুন হবি বা শখের জন্মগ্রহণ করে। ঠিক আছে? লাস্ট সামার, গত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক অ্যান্ড মিমি আসার আগে গত গ্রীষ্মে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। কাইটস অর্থাৎ ঘুড়ি, যেটাকে কেন্দ্রিক আমাদের এই গল্পের আমরা একটা মিলন দেখব। তো এখানে কি বলছে? উই ওয়ার ক্রেজি, ক্রেজি মানে প্রায় পাগল হয়ে যাওয়া, আমরা প্রচন্ডভাবে উত্তেজিত হয়ে ওঠা, এক প্রকার যদি বলো তাহলে ক্ষেপে ওঠা। তো ঘুড়ি কেন্দ্রিক লেখিকা এবং তার দাদা এক প্রকার ক্ষেপে উঠেছে, তাদের এতটাই ভালো লেগে গেছিল ঘুড়ি যে তারা ঘুড়ি 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 বিষয়টাই তাদের মাথায় কিন্তু ঘুরছিল, ঘুড়ি মাথায় ঘুরছিল, মনে রাখবে। আর বয় অন দ্য মেনল্যান্ড, একটি ছেলে ওই মেনল্যান্ডেতে যখন তারা গেছিল আগের বার, শোড ক্লড হাউ টু মেক দেম, ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, তারা যখন আবার ওই শীতকালের পর যখন ওই বসন্তের সময় তারা ফেরত চলে এলো, ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা অনেকগুলো ঘুড়ি কিন্তু বানিয়েছিলাম। ক্লড would go around to the other side of the island, ক্লড কি করতো? ওই দ্বীপের একটা শেষ প্রান্তে চলে যেত। and we would play shipwrecked mariners signaling to each other with kites. এখানে একটা কনসেপ্ট একটু বলে রাখি বা একটু জেনে রাখার খুব দরকার আছে, সেটা হচ্ছে শিপরেক্ট। শিপরেক্ট কথাটার অর্থ হচ্ছে নৌকা ডুবি। ধরে নাও, একটা আমি এক্সাম্পল দিয়েই বোঝাচ্ছি। ধরো সমুদ্রেতে একসঙ্গে অনেকজন যাত্রীরা একটা নৌকো করে চলেছে, ধরো প্রচন্ডভাবে ঝড় উঠেছে
এবং ঝড়ের দাপটেতে নৌকো ডুবে গেছে বা নৌকো উল্টে গেছে, সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, নানানজন নানান দিকে উঠেছে। এবার কেউ হয়তো একটা সামনে ধর একটা আইল্যান্ড পেয়েছে, সেই আইল্যান্ডের কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে, নানান দিকে গেছে। তো তারা সবাইকে খুঁজে পেতে কি করতে হবে, তাদেরকে সিগন্যাল দিতে হবে। তার জন্য অনেকে আগুন জ্বালায় দেখবে, তার ধোঁয়াতে বা অন্ধকারেতে আগুন, বা অনেকে তাদের ধরো কোনো একটা ড্রেসের একটা অংশ তারা বেঁধে দিল, ধরো স্কার্ফ হোক, কিছু একটা জিনিস বেঁধে রাখলো কোনো একটা পরে, যাতে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। তো শিপরেক্ট মেরিনার্স কথাটার অর্থই হচ্ছে যারা যে সমস্ত নাবিকরা হঠাৎ করে নৌকা ডুবির কবলে পড়েছে, ঠিক আছে, তারা কি হয়েছে, তারা একে অপরকে খুঁজে বার করবার জন্য সিগন্যাল দেখাচ্ছে। তো এরা একটা অ্যাজিউম করে নিয়েছে, অর্থাৎ এই যে ভাই বোন ক্লড আর এদিক থেকে হচ্ছে লেখিকা অর্থাৎ ফিলিপা, তারা ধরে নিয়েছে যে তারা নৌকা ডুবির তারা শিকার হয়েছে, এবং দুজন দু প্রান্তে গেছে এবং ওই ঘুড়িটা উড়িয়ে, ঠিক আছে, একে অপরকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে যে তারা এক্স্যাক্টলি আইল্যান্ডের কোন প্রান্তে আছে। আশা করছি বিষয়টা সবাই ক্লিয়ার হলো। We had a kite that was big and covered with lovely red paper. এবার কি বলছে যে আমাদের কাছে, মানে আমাদের বলতে গেলে এখানে লেখিকা এবং তার দাদার কাছে একটি ঘুড়ি ছিল। ঘুড়িটা কিন্তু বেশ বড়, তাই জন্য ডিসক্রাইব করা হয়েছে অ্যাজ বিগ। আর কি রয়েছে, কভার্ড উইথ লাভলি রেড পেপার, লাল রঙের কাগজ দিয়ে বানানো একটি বড় সড়ো ঘুড়ি কিন্তু তাদের কাছে ছিল। উই পেস্টেড, আমরা তার উপরে জুড়েছিলাম কি, গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। গোল্ড টিনসেল স্টার্স মানে স্টার মানে তো জানোই যে হলো তারা, টিনসেল মানে যেটাকে ধরো যেটা চকচক করছে। দেখবে আমরা অনেক সময় ওয়ার্ক এডুকেশনের জন্য আমরা এক ধরনের চুমকি, ওই তারার মতন শেপের চুমকি অনেক সময় দোকান থেকে কিনে থাকি, কোনো একটা প্রজেক্টকে সাজাবার জন্যই হোক বা অন্য কোনো কাজেতে লাগাবার জন্যই হোক। তো টিনসেল স্টার্স অর্থাৎ হচ্ছে স্টার শেপড চুমকি এক কথায়, আর সেটার রং কি মাথায় রাখবে, সেটা হলো গোল্ড অর্থাৎ গোল্ডেন কালার। তো আমরা কি করেছিলাম, ওই ঘুড়িটার উপরে ওই তারার শেপের চুমকি, সোনালী রঙের চুমকি নানান জায়গায় আমরা আঠা দিয়ে জুড়েছিলাম। and had written our names full on it, এবং তার উপরে আমরা আমাদের নামটা পুরো ভাবে, মানে আমাদের ফুল নেমটা আমরা লিখে দিয়েছিলাম ঘুড়িটার ওপরে। কি নাম ছিল দেখো, ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি, এই দুই ভাই বোনের নাম উইথ দ্য টাইটেল তারা কমপ্লিটলি লিখেছিল ঘুড়ির ওপরে। তার সাথে তারা এটাও উল্লেখ করেছিল যে তারা কোথায় থাকে, তাদের অ্যাড্রেস, অর্থাৎ বিগ হাফ মুন লাইট হাউস। এইটা তারা লিখে তারা ঘুড়িটাকে সুসজ্জিত করেছিল, তৈরি করেছিল। বাচ্চাদের মন যেমন ভাবেই হয়ে থাকে ঠিক সেরকম ভাবেই তারা সেটাকে বানাবার চেষ্টা করেছিল। One day there was a grand wind for kite flying. তারপর একদিন এলো যেদিনকে দারুণ হাওয়া, মানে ঘুড়ি ওড়ানোর জন্য একটা মোক্ষম দিন, দারুণ দিন যেদিনকে দারুণ ভাবে ঘুড়ি ওড়ানো যেতে পারে। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, লেখিকা বলছেন আমি জানি না, যে আই এম নট শিওর, আমি ঠিক শিওর নই, আমি ঠিক জানি না হাউ ইট হ্যাপেন্ড, যে কিভাবে ঘটনাটা ঘটলো আমার ঠিক জানা নেই। বাট কিন্তু কি হয়েছিল, অ্যাজ আই ওয়াজ, লেখিকা বলছে যখন আমি ব্রিংইং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি ঘুড়িটাকে ঘর থেকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড মানে হোঁচট খেয়ে পড়ে যাওয়া, আই ট্রিপড অ্যান্ড ফেল অন দ্য রকস। সামনে দেখো বুঝতেই পারছো একটা আইল্যান্ডেতে নানান রকম রকস থাকে, পাথর টাথর পড়েই থাকে, সেই পাথরে হোঁচট খেয়ে কোনোভাবে আমি পড়ে গেলাম, কিন্তু কিভাবে পড়লাম সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এলবো মানে হলো কনুই, আমার কনুইটা কি হলো ঘুড়িটার ওপরে পড়লো। ঘুড়িটার ওপরে পড়তে যেহেতু সেটা কাগজের তৈরি, অটোমেটিক্যালি সেটা কিন্তু ফেটে গেল বা ছিঁড়ে গেল বা কেটে গেল, যেরকম ভাবে বলো, মেকিং আ
আ বিগ হোল, এবং তার সাথে ঘুড়িটার মাঝখানে একটা বড় সড়ো একটা গর্ত তৈরি হলো। উই হ্যাড টু ফিক্স দ্য কাইট। আমাদেরকে স্বাভাবিকভাবে ঘুড়িটাকে একটা মেরামত করতে হবে, রিপেয়ার করতে হবে। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। বিফোর দ্য উইন্ড ফেল মানে হচ্ছে কি, হাওয়াটা কমে যাওয়ার আগে, হাওয়াটা কমে যাওয়ার আগে যদি আমরা পরিকল্পনা নিই ঘুড়িটাকে ওড়াবার, তাহলে কি করতে হবে, আমাদের ঘুড়িটাকে রিপেয়ার করতে হবে। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা সঙ্গে সঙ্গে কি করলাম, আমরা দৌড়লাম। কোথায় গেলাম? লাইট হাউসে, যেখান থেকে আমরা কিছু পেপার পেতে পারি, ঘুড়ি বানানোর পেপারই হোক বা যে পেপারই হোক। কিন্তু মনে মনে আমরা কি জানতাম, দেখো লেখিকা বলছে, উই নিউ, আমি এবং আমার দাদা দুজনেই আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা ভালোভাবেই দুজনেই জানতাম যে আর লাল রঙের কাগজ নেই। তো উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, যেটা কনভিনিয়েন্ট হলো। হ্যান্ডি মানে হলো কনভিনিয়েন্ট, মানে হাতের কাছে আমি ইনস্ট্যান্টলি যেটা পেলাম, সঙ্গে সঙ্গে যেটা হাতের কাছে পেলাম, সেটাকেই ভাবলাম চলো ভাই ব্যবহার করে নিই। সেটা কি ছিল? অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম। বসবার ঘরের বুককেসেতে একটা পুরনো চিঠি ছিল। সেটাই দেখলাম, কাগজ তো রে বাবা, আমি তো ওটাকে যদি ঘুড়িটাতে লাগিয়ে দিই তাহলেই তো জুড়ে যাবে, আর ঘুড়িটা আমি ওড়াতে পারবো। বাচ্চা, আবার বলছি 12 বছর 11 বছর বয়স, সঙ্গে সঙ্গে তারা নিয়ে সেটাকে ঘুড়িটাকে জোড়ার কাজেতে লাগালো। উই প্যাচড, প্যাচড মানে এখানে হলো জুড়ে দেওয়া। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার। ঘুড়িটাকে জুড়লাম ওই লেটারটা দিয়ে। আর শিট অন ইচ সাইড, দুদিকেই, এদিকেও দিলাম আর ঘুড়ির উল্টো দিকেও দিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং তাড়াতাড়ি শুকোতে হবে তো, নাহলে হাওয়া কমে যাবে। তাই জন্য কি করলো, সামনে ছিল আগুন, সেই আগুনেতে একটু তাতিয়ে নিল ঘুড়িটাকে, যাতে তাড়াতাড়ি ওই আঠাটা যেন শুকিয়ে যায়। উই স্টার্টেড আউট। উই স্টার্টেড আউট কথাটার মানে হলো আমরা বেরিয়ে পড়লাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। এবং ঘুড়িটা যেই মোমেন্টে ওড়াতে আরম্ভ করলাম, ঘুড়িটা প্রায় কি হলো, লাইক এ বার্ড মানে হচ্ছে অনেকটাই পাখির মতন, একটা তুলনা করা হচ্ছে। এই তুলনাটাকেই বলা হয় আমাদের সিমিলি, যেখানে একটা ডিরেক্ট কম্প্যারিজন বা ডিরেক্ট একটা তুলনা করা হচ্ছে। এখানে ঘুড়িটাকে তুলনা করা হচ্ছে কার সাথে? একটা পাখির সাথে। ঠিক যেরকম ভাবে একটা পাখি ডানা মেলেই দারুণভাবে উড়ে যায়, ঠিক সেরকম ভাবেই তাদের দ্বারা তাদের স্বাভাবিকভাবে তাদের সেই এবিলিটিও তৈরি হয়েছিল এবং হাওয়াটাও দারুণ ছিল, এবং তার দরুন কি হলো, ঘুড়িটা অনেকটাই সেই পাখির মতন উড়ে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। লেখিকা বলছেন যে হাওয়াটা অবশ্যই খুব সুন্দর ছিল। অ্যান্ড ইট সোড, এবং ঘুড়িটা ভাসতে আরম্ভ করলো, খুব সুন্দরভাবে উড়ছে ভাসছে, যেটাই তুমি বলো। অল অ্যাট ওয়ান্স, কিন্তু হঠাৎ করে কি হলো, স্ন্যাপ। স্ন্যাপ হওয়া মানে কেটে যাওয়া, উপড়ে যাওয়া। মানে দেখো ঘুড়ি, ওই যে আগের দিনের ক্লাসেতে বলেছি, রান অ্যাওয়ে কখন হতে পারে? রান অ্যাওয়ে কথাটার অর্থ হলো পলাতক বা পালিয়ে যাওয়া। ঘুড়ির তো আর হাত পা নেই যে টুকটুক করে হেঁটে পালিয়ে যাবে, তাহলে সে পালাতে পারে কখন? যদি কেউ প্যাঁচ খেলতে গিয়ে ঘুড়ি কেটে যায়, তাহলে সেটা পালিয়ে যাবে, উড়ে যাবে। আর যদি হাওয়ায়, যদি এক্সট্রিম যদি হাওয়া থাকে এবং তার দরুন যদি সুতোটা যদি বাজে থাকে, তার দরুনও কি হতে পারে, যে ঘুড়ি উপড়ে যেতে পারে, যেটা আমরা অনেক সময় ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে দেখেছি। আমি জানি না তোমরা কতজন ঘুড়ি ওড়াতে, আমি কিন্তু ছোট বয়সে দারুণ ঘুড়ি ওড়াতাম, এখনো কিন্তু সুযোগ পেলে ঘুড়ি উড়িয়ে থাকি। যাই হোক, যদি কেউ না ট্রাই করো, ট্রাই করতে পারো। এগুলো সবই সত্যি কথা বলতে গেলে আজকের বেঙ্গল থেকে অ্যাটলিস্ট ঘুড়ি ওড়ানো যেন প্রায় কমে যাচ্ছে। তো যাই হোক, কি হলো, অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, সাথে সাথে ঘুড়িটা উপড়ে গেল। এখানে কেটে যাওয়ার তো কোনো চান্সেস নেই, কারণ আইল্যান্ডে তো আর কোনো মানুষই থাকে না, কেউ কারোর সঙ্গে ঘুড়ির প্যাঁচ হওয়ার প্রশ্নই ওঠে না। তাই জন্য ঘুড়িটা স্ন্যাপ হওয়া মানে এখানে উপড়ে গেল হাওয়ার তোড়েতে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। ক্লড প্রায় বোকা বেনে গেছে। কেন? তার কারণ সে তো ঘুড়ি ওড়াচ্ছিল, ওড়াতে ওড়াতে সে কি দেখছে, তার হাতেতে সুতোটা ঝুলছে আর ঘুড়িটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে, আমাদের ঘুড়িটা
ভাসতে ভাসতে চলে গেছে কোথায়? ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা দেখছি আইল্যান্ড থেকে ঘুড়িটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে হলো মেনল্যান্ডের দিকে। তো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিটের অংশটা। এরপর ইতিমধ্যে আগের ক্লাসেতে আমি কিন্তু আমাদের কারেক্ট অল্টারনেটিভ চুজ করার ওভারঅল টেকনিক্সগুলো আমি বলে দিয়েছি। সব জিনিস যদি আমি বলে দিই তাহলে তোমরা কিন্তু আর শিখবে না। এই এক্সারসাইজটা কিন্তু তোমরা নিজেরাই কিন্তু করবে এবং আশা রাখবো সবার কাছেই হয়তো প্রাইভেট টিউটর্স আছে। আর যদি না থেকে থাকে নিশ্চয়ই যে স্কুলেতে তোমরা পড়ো তাদের শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই আনসার্সগুলো নিজের থেকে করে চেক করিয়ে নেবে। ঠিক যেরকমভাবে বলেছিলাম যে কিভাবে পড়ে আমাদেরকে মানে বুঝতে হবে, সেটা বুঝে করাটাই কিন্তু বাঞ্ছনীয়। আমি বলে দিলাম আর সেইগুলোকে তোমরা টিক দিয়ে তোমরা সাবমিট করলে সেটার দরুন কিন্তু তোমরা কিছু শিখতে পারবে না। কিন্তু তথাপি পেজ নাম্বার 43-তে একটা এক্সারসাইজ আছে, সেটা অবশ্যই আমি দেখিয়ে দেবো। কারণ এটা হলো আমাদের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স এবং আগের ক্লাসেতে আগের এক্সারসাইজগুলোর মধ্যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সটা ছিল না, তাই জন্য ওই অংশটা আমি বলে দিচ্ছি। অবশ্যই নোট করে নাও, তারপরে নেক্সট ক্লাসে আমরা কনক্লুড করবো উইথ দ্য টেক্সট এবং আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্সগুলো আমরা দেখে নেব। তার দরুন কি হবে, আমাদের চার্ট প্রিপারেশন, আমাদের টিক মার্ক, আমাদের ট্রু ফলস, ওদিক থেকে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স এবং কোয়েশ্চেন আনসার্স প্রপারলি লেখা, সমস্ত জিনিসগুলোই আমাদের কিন্তু একবার ভালোভাবে দেখে নেওয়া হবে। ঠিক আছে? তো পেজ নাম্বার 43টা ফলো করো। পেজ নাম্বার 43-তে দেখো এক্সারসাইজ নাম্বার 5। এক্সারসাইজ নাম্বার 5টার 1টাকে পড়ে দেখি। তার আগে কোশ্চেন নাম্বার 5টার এক্স্যাক্টলি কি বলছে আগে দেখে নাও। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদের কিন্তু সেন্টেন্সটাকে মোটামুটি একটা প্রপার সেন্টেন্সেতে কমপ্লিট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এমন কিছু ছোট্ট একটা টুকরো লিখে দিলাম না যার দ্বারা কোনো মিনিং তৈরি হলো না। সেন্টেন্স মানে কিন্তু ওয়ান দ্যাট হ্যাজ আ কমপ্লিট সেন্স। হ্যাঁ, যে শুধু একটা ওয়ার্ড লিখে দিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ এটাই লিখলাম কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হলো না, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে বেশি কিচ্ছু মানে কারসাজি করার কোনো প্রয়োজন নেই। আমরা খুব সিম্পল লেভেলেতে আনসারটা বই থেকে খুঁজে একদম সঠিক অংশটা লিখবো, কিন্তু ততটা অবশ্যই লিখবো যার দ্বারা সেন্টেন্সটার মিনিংটা কমপ্লিট হয়। তো যাই হোক, কি বলছে নাম্বার 1-এরটা দেখো, আ বয় অন দ্য মেনল্যান্ড শোড। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড, এটা দেখো তোমরা পাবে হলো পেজ নাম্বার 40-তে। পেজ নাম্বার 40-তে লাইন নাম্বার 4টা যদি দেখো, আমি স্ক্রিনেতে অংশটা দেখাচ্ছি, মার্ক করাও আছে, সেখান থেকে তোমরা বুঝতে পারবে। দেখো লাইন নাম্বার 4-এতে যে অংশটা রয়েছে সেটা থেকে তুমি লিখতে হবে। কি লিখবে, যে প্রথম থেকে দেখো কোশ্চেনটা আসছে কি, আ বয় অন দ্য মেনল্যান্ড শোড, লিখছো ক্লড হাউ টু মেক দেম। হাউ টু মেক দেম দিয়ে ব্র্যাকেটে, এই দেমটা কি, দেমটা যে কাইটস, সেইটা তোমরা ব্র্যাকেটেতে কাইটস লিখে দিতে পারো। আর যদি ভাবো এটাও ভাবেও করতে পারো, হাউ টু মেক দ্য কাইটস, সেটাও তোমরা করতে পারো, সেটা নিয়ে কোনো কিছু অসুবিধে নেই। কিন্তু কাইট, দেমটা যে কাইটস, যদি দেম লেখো, দেমটা যে কাইটস সেটা কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে হবে। কোশ্চেন নাম্বার 2, অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড। এটার উত্তরটা তোমরা পেজ নাম্বার 40-তেই পাবে, যেখানে তোমার দেওয়া আছে দেখো নিচের দিকে, গোল্ড টিনসেল স্টার্স। গোল্ড টিনসেল স্টার্স এই অবধিও লিখতে পারো, নাহলে গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, এই অবধিও তোমরা কিন্তু লিখতে পারো। ঠিক আছে? এর বেশি একদম শেষ অবধি লেখার দরকার নেই। কোশ্চেন নাম্বার 3, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, উত্তরটা হচ্ছে পেজ নাম্বার 42-তে। দেখো প্যারাগ্রাফ নাম্বার 2-তে যাও, পেজ নাম্বার 42, প্যারাগ্রাফ নাম্বার 2 আর লাইন নাম্বার হচ্ছে 7। দেখো কি দেওয়া আছে, আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, এই অবধিও লিখতে পারো। আর যদি এন্ড করতে চাও সেটাও করতে পারো, আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। তো
তো এই অবধিও তোমরা কিন্তু লিখতে পারো। তাহলে আশা করছি এটার মাধ্যমে আমরা এটাও জেনে নিলাম যে কিভাবে আমরা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস করে থাকি। হয়তো এগুলো দেখো সবাইরই আইডিয়া আছে, আমি এটা মনে করি না যে আমার কোনো স্টুডেন্টস সেটা জানে না, সবাই জানে। কিন্তু তথাপি যদি কিছু তোমাদের জানার মধ্যে যদি কিছু গ্যাপস থেকে থাকে, সেটা নিশ্চয়ই আমার কথাগুলোর মাধ্যমে সেটা হয়তো পূর্ণতা পেয়ে থাকবে। আশা করছি তোমরা এর দ্বারা নিজেদেরকে ইমপ্রুভ করবে এবং নিজেকে এতটাই এনহ্যান্স করতে পারবে যার দ্বারা তোমরা কিন্তু পরীক্ষায় কোনো সমস্যার মধ্যে পড়বে না। যাই হোক, আজকের ক্লাস এইটুকুই। আশা করছি ক্লাসটা তোমাদের পছন্দ হয়ে থাকবে। তোমাদের নিশ্চয়ই ডাউটসগুলো কিছুটা আমি ক্লিয়ার করতে পারলাম। ভালো করে স্টাডি করো, কারণ দেখো একটা জিনিস আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে ফেলি, আমরা একটু ভাষা পড়ি, আর আমি এটার খুব ডেড এগেনস্টে। আমি ফিল করি যেটাই পড়বো সেটাকে যেন আমি খুব ইনডেপথে পড়বো, কারণ একবার যদি ইনডেপথে একটা টেক্সটের ব্যাপারে জানা থাকে তাহলে দেখবে আনসার করাটা এতটাই সহজ হয়ে যায় যে তোমরা পরীক্ষার হলে গিয়ে সেটা বুঝতে পারবে। আমরা অধিকাংশ সময় হয়তো ওই বন্ধুর ওপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, আমরা আমাদের আন্দাজে অনেক কিছু করে ফেলি, অনেক সময় তাড়াহুড়োর মধ্যে আমরা জানা আনসারকে ভুল করে আসি। কিন্তু যদি টেক্সটটা ভালো করে জানা থাকে, যদি আমাদের আমরা কোশ্চেনটাকে পড়ে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে তার মানেটা কি, কারণ মানে না বুঝলে তো আমরা উত্তর ঠিক করতে পারবো না। যদি সেটা বুঝে নিতে পারি একবার, তাহলে দেখবে আনসার করা অনেক বেশি সহজ। যাই হোক, ভিডিওসগুলো অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমরা আগামী ভিডিওসগুলো খুব ইনস্ট্যান্টলি আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। এই নোটেতেই আজকের এই ক্লাসটা এন্ড হচ্ছে। থার্ড ইউনিটটা আমাদের নেক্সট ক্লাসে হবে এবং তার সাথে আমরা স্বাভাবিকভাবে এই টেক্সটটাকে কনক্লুড করব। তো টিল দেন, study hard and be dedicated towards your studies.